আমরা এখন 4 নম্বরে আয়ত লেখ অঙ্কন করব। তাহলে দেখো আমরা এখানে লিখব যে আয়ত লেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। আয়ত লেখ অঙ্কনের সারণী নিম্নরূপ, এটা আমরা লিখে দেব এখানে নিম্নরূপ লিখে দিলাম। দিয়ে আমরা এই আয়ত লেখ অঙ্কনের জন্য একটা নির্দিষ্ট একটা সারণী অঙ্কন করব। সেখানে এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এই দুটো তো থাকবেই, সাথে আরেকটা কলাম অ্যাড হবে, সেটা হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে দেখো এখানে যা আছে, এখানে আছে শ্রেণী ব্যক্তি, সেটা তো লিখবই, লিখতে হবেই। শ্রেণী ব্যক্তি এটা লিখলাম। তারপরে লিখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তারপরে করতে হবে গণসংখ্যাটা, তারপর যা আছে সেটাই গণসংখ্যা। গণসংখ্যা এটা লিখে দিলে আমাদের এই আয়ত লেখার জন্য এই 3টা কলামই যথেষ্ট। এই 3টা কলামই লাগবে। এখন দেখো তাহলে আমি শ্রেণীগুলো এখানে লিখে নেই। যে শ্রেণী আছে 11 থেকে 15, তারপরে 16 থেকে 20, তারপরে 21 থেকে 25, তারপরে 26 থেকে 30, 31 থেকে 35 আর 36 থেকে 40, তাই না? এই হলো আমাদের শ্রেণীগুলো। আমরা এগুলো একটু রো বানিয়ে দেই। এইভাবে আমরা একটু রো সারি করে দেই, তাই না? সারি করে দিলাম। এই যে দেখো আমাদের সারিগুলো হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আসো যে আমরা গণসংখ্যাগুলো লিখে দিই। এখানে যে 8, তারপর কত আছে 6, এখানে 12, এখানে 8, এখানে 7, তারপর কত আছে 5। এই হলো আমাদের যা দেওয়া আছে তাই লিখে নিলাম। এখন আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণীটা কি অ্যাকচুয়ালি? দেখো আমার এখানে 11 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত আছে, তাই না? 11 থেকে কত 15, তারপরটা কি আছে 16 থেকে 20, তাই তো? এরকম আছে। তারপর দেখো কি আছে 21 থেকে শুরু করে 25, এরকম আছে। এখন দেখো যে এখানে যে 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25। আচ্ছা, এই যে 15 থেকে 16 এটুকু গ্যাপ করে গেছে না? 15 থেকে 16, তারপর এখানে 20 থেকে 21, এখানে কি মাঝখানে একটা গ্যাপ আছে না? গ্যাপ আছে, তাহলে এটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এটা কি আছে? বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমাদের এটা যেটা করতে হবে এখন, এটাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে, যেন কোনো বিচ্ছিন্ন না থাকে। যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে শুরু হবে, যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে হবে শুরু হবে। কিন্তু এখানে কিন্তু তাও নাই। 15 গিয়ে শেষ হচ্ছে, 16 থেকে শুরু হয়েছে, তার 15 থেকে 16 এখানে একটা গ্যাপ পড়ে গেছে, এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার 16 থেকে 20, 20 গিয়ে শেষ, 21 থেকে শুরু, তাহলে 20 আর 21 এর মধ্যে একটা গ্যাপ আছে, তাই না? এটা বিচ্ছিন্ন আছে। তো আমরা এমন ভাবে এটাকে এখন লিখবো, এই শ্রেণীটাকে অবিচ্ছিন্ন করে দিব। কিভাবে অবিচ্ছিন্নটা কি হবে? যে যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকেই শুরু হবে, যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে শুরু হবে। তো এর জন্য আমরা এই এক একটা শ্রেণীর, এই শ্রেণীর এটা হলো নিম্ন সীমা, আর এটা হলো কি উচ্চ সীমা। এই শ্রেণী 16 হলো নিম্ন সীমা, 20 হলো উচ্চ সীমা। এই নিম্ন সীমা থেকে, প্রত্যেকটা নিম্ন সীমা থেকে 0.5 আমরা কি করব? বিয়োগ করব। আর উচ্চ সীমার সাথে 0.5 আমরা যোগ করে দেব। তাহলে দেখি এই 11 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে কত হবে? 10.5। আর 15 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত হবে? 15.5। এখন এই 16 থেকে 0.5, এটা তো নিম্ন সীমা, 0.5 যদি বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে কত? 15.5। আর 20 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে এখানে কত হবে? 20.5। ঠিক একইভাবে এই শ্রেণীতে নিম্ন সীমা হলো 21, এই 21 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে কি 20.5। আর 25 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে এখানে হবে 25.5। ঠিক একইভাবে দেখো এখান থেকে যদি এটা হয়ে যাবে 25.5, আর এটা হয়ে যাবে কত? 30.5। এটা হয়ে যাবে 30.5,
আর এটা হয়ে যাবে কত 35.5 আর এখান থেকে যদি 0.5 বিয়োগ করি হয়ে যাবে 35.5 আর এটা হয়ে যাবে কত 40.5। এবার দেখো তো আমার এই 10.5 থেকে শুরু হয়ে 15 পয়েন্ট কত পর্যন্ত আছে 5 পর্যন্ত আছে তাই না। আবার দেখো এটা কি হচ্ছে 15.5 থেকে শুরু হয়ে 20.5 আবার এখান থেকে শুরু হচ্ছে 50.5 থেকে শুরু হয়ে 20.5। তাহলে দেখো তো যেখানে গিয়ে শেষ সেখান থেকে আবার কি গেছে শুরু হয়ে গেছে। এখানে কোনো কি বিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন নেই এক টানা আছে তাই না। এখান থেকে 10.5 থেকে 15.5 আর 15.5 থেকে 20.5 এখানে কোনো গ্যাপ নাই বুঝতে পারছো। কারণ কোশ্চেন আছে এই জন্য এটাকে বলা হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বুঝতে পারছো। কার কোনো কোশ্চেন আছে। এখন দেখো যে আমরা এই আয়ত লেখ অঙ্কন করার জন্য এখানে এই এটার নিচে কিছু লিখতে হবে ঠিক আছে। মানে গ্রাফ পেপারটাকে আমরা এখানে বর্ণনা করব। এখন লেখচিত্রটাকে কি করব বর্ণনা করব। এই লেখচিত্রটা বর্ণনা করার জন্য এখানে যা লিখবো এই লেখাটুকু আয়ত লেখার জন্যও যা গণসংখ্যা বহুভুজের জন্যও তা অজীব রেখার জন্যই তাই। জাস্ট একটু মানে মৌলিক বিষয় সব ঠিকই থাকবে শুধু আয়ত লেখার জন্য এখানে যেমন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে সেটা লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর গণসংখ্যা বহুভুজের বেলা এখানে লিখবো মধ্যমান ওই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জায়গায় লিখবো কি মধ্যমান। তারপরে অজীব রেখার সময় এখানে এই এক্স অক্ষ বরাবর লিখবো আমরা কি শ্রেণীর ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা। শুধু এইগুলো চেঞ্জ হবে কিন্তু আমাদের মেইন কথাটুকু সম্পূর্ণ একই রকম থাকবে। মানে আমরা এখন যা লিখবো এইটুকু আয়ত লেখ গণসংখ্যা বহুভুজ অজীব রেখা তিনটার জন্য সেম হবে। আমি বোঝাতে পারছি ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে নিচে না লিখে পাশে লিখে দিই। তাহলে দেখো যে আমরা যদি এখানে লিখি যে এরপরে যা লিখবো সেটা হলো যে x ও x ড্যাশ কে লেখচিত্রে আমরা এখানে লেখচিত্রটাকে আমরা কি করতেছি উপস্থাপন করতেছি। লেখচিত্রটাকে আমরা এখানে উপস্থাপন করব। যে লেখচিত্রে x ও x ড্যাশ কে x অক্ষ x ড্যাশ কে কি x অক্ষ এবং y ও y ড্যাশ কে y ও y ড্যাশ বা y প্রাইম যেটা বলো না কেন x ও x প্রাইম বলতে পারো x ও x ড্যাশ বলতে পারো x ও x ড্যাশ কে x অক্ষ y ও y ড্যাশ কে y অক্ষ বিবেচনা করি y ছোট হাতের y এটা হ্যাঁ y অক্ষ বিবেচনা করি। এখন দেখো যে আমরা x ও x ড্যাশ কে x অক্ষ এবং y ও y ড্যাশ কে y অক্ষ বিবেচনা করে নিলাম ঠিক আছে। তারপরে আমরা x অক্ষ বরাবর এখানে একটা হাইপেন এই যে দেখো হাইপেন দিয়েছি তাই না। হাইপেন দিলে ভালো না দিলে কোনো সমস্যা নাই। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের দেখো আমাদের লেখচিত্রে ছোট ছোট বর্গ থাকে তার চেয়ে একটু বড় বর্গ থাকে তাই না। 5টা মিলে একটা বর্গ হয় আবার 10টা মিলে আরেকটা বড় বর্গ হয়। আমরা ক্ষুদ্রতম বর্গটাকে নিয়ে কাজ করবো এখানে। ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে দেখো এটা অ্যাকচুয়ালি তোমার নিজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে। তুমি 2 বর্গের বাহুকে 1 ধরতে পারো আবার একটাকেও 1 ধরতে পারো আবার একটাকে আবার 2 ধরতে পারো ঠিক আছে। 5টাকেও তুমি 1 ধরতে পারো ঠিক আছে। একটা বর্গের বাহুকে তুমি 5 একক ধরতে পারো ঠিক আছে। এটা তোমার সুবিধাজনকভাবে তুমি লিখতে পারো। তবে এখানে দেখো শ্রেণীব্যক্তি কত করে আছে 5 আছে তাই না 5 করে আছে। তবে এখানে এটাই ভালো লাগে যে শ্রেণীব্যক্তি যেহেতু 5 আছে প্রতি ক্ষুদ্রতম প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 করে ধরো ঠিক আছে। তাহলে 5 ঘর পর পরে দেখা যাচ্ছে যে 10.5 15.5 20.5 এরকম আসবে ঠিক আছে। 5 ঘর পর পরে আসবে। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্যকে তুমি কত ধরো 1 ধরো। তবে যদি এখানে শ্রেণীব্যক্তি 10 থাকতো তুমি 1 ঘরকে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে তুমি 2 একক ধরতে পারতা। তাহলে 1 ঘরে কত হয়ে যাবে 2 ঘরে 4 3 ঘরে 6 তাহলে এখানে 5 ঘর পরে তোমার 10 হয়ে যাচ্ছে ঠিক আছে। 5 ঘর পর পরে এই উচ্চ সীমা নিম্ন সীমা গুলো লিখতে পারবা। যাই হোক ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে
অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক। তাহলে দেখো আমরা এখানে লিখবো ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক, শ্রেণীসীমার এক একক, এক একক। আমরা এখানে এক এককই ধরে নিলাম। হ্যাঁ, কেউ যদি চাও দুই একক ধরতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমাদের চিত্রটা ওই অনুযায়ী হবে। ঠিক আছে, তো শ্রেণীসীমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে, প্রতি বাহুর দৈর্ঘ্যকে দেখো গণসংখ্যার, ওই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব, গণসংখ্যার এক একক। আমি এক এককই ধরে নিচ্ছি, কেউ চাইলে পরে তোমার মন মতো তুমি ধরতে পারো। তাহলে গণসংখ্যার এক একক, এক একক ধরে আয়তলেখ অঙ্কন করি, ঠিক আছে। আমরা আয়তলেখটা অঙ্কন করে ফেলবো। এখন দেখো যে আমরা ধরো যে এই হলো আমাদের অক্ষটা, এরকম ধরলাম যে এটা হলো x ও x ড্যাশ, এটা হলো y ও এটা হলো y ড্যাশ। যদি এমনটা হয় y ড্যাশ, তাহলে আমি এখান থেকে দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শুরু হয়েছে কত, 10.5 থেকে 10.5। তাহলে এটা ধরলাম আমি 10.5, তারপরটা হলো কত 15.5, তারপরটা কত হবে 20.5, এইভাবে হবে। যেহেতু x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আমরা এদিকে x অক্ষ বরাবর নিচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাহলে এইভাবে আমরা তীর চিহ্ন দেব। আর এদিকে গণসংখ্যা, এদিকে হলো কি গণসংখ্যা হবে, y অক্ষ বরাবর গণসংখ্যা হবে, এদিক তীর চিহ্ন। এখন দেখো যে আমার এখান থেকে এখানে না হয় 10.5 কাছাকাছি একটা মান, কোন অঙ্কে তো দেখা যাচ্ছে 80 থেকে শুরু হবে, বা 90 থেকে শুরু হবে, 50 থেকে শুরু হতে পারে, 40 থেকে শুরু হতে পারে। তাহলে তুমি যদি গ্রাফ পেপারে এখান থেকে 40 ঘর যাও, তাহলে তো গ্রাফ পেপারে জায়গায় থাকবে না, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে এখানে একটা বাঙ্গা চিহ্ন দেওয়া হয়। এখানে কি দেওয়া হয়? বাঙ্গা চিহ্নটা হলো এরকম দিয়ে এটা বাঙ্গা চিহ্ন, অথবা যদি কেউ চায় যে এরকম করে দিবে, সেটাও বাঙ্গা চিহ্ন। ঠিক আছে, এটা হলো কি চিহ্ন? বাঙ্গা চিহ্ন দিয়ে দেওয়া হয়। বাঙ্গা চিহ্ন দ্বারা বোঝায় যে 0 থেকে ওই 10 পর্যন্ত বা 10.5 পর্যন্ত, বা 0 থেকে এখান থেকে 50 থাকতো 50.5 পর্যন্ত, বা 100 থাকলে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা এর মধ্যে আছে, এটা বোঝাতে কি করা হয়? এখানে বাঙ্গা চিহ্ন দেওয়া হয়। বুঝতে পারছো? তাহলে দেখো যে তাহলে আমাদের এখানে শুরু হয়েছে 10.5 থেকে, 0 থেকে 10.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে বাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেই কথাটা আমরা এখানে লিখে দিব যে 0 থেকে এই 10.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে, কি করা হয়েছে? বাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটার নামই হলো বাঙ্গা চিহ্ন। বুঝছো? বাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, বাঙ্গা চিহ্ন। এভাবে তুমি দেখে দিয়ে চিহ্নটাকে দেখাই দিতে পারো যে বাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন আছে? তাহলে দেখো এই হলো অবস্থা। এখন আমরা কি করব? গ্রাফ আর্ট করব। ঠিক আছে, এখন আমরা গ্রাফ আর্ট করব। তবে দেখো যে এই যে লেখাটুকু, এই লেখাটুকু প্রত্যেকটা জন্য আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা সবটার সময় সেম, শুধু চেঞ্জ হবে তোমার এই যে এখানে আসে যে এই যে x অক্ষ বরাবর এখানে কিনেছি ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার একক, তাই না? অবিচ্ছিন্ন শ্রেণী। তো এইটা এই এর বেলায় হবে, গণসংখ্যা বহুভুজের বেলায় এখানে হয়ে যাবে মধ্যমান। এখানে কি হয়ে যাবে? মধ্যমান। আবার দেখো এখানে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যার একক, তাই না? এটা গণসংখ্যা বহুভুজের বেলায় গণসংখ্যায় থাকবে।
তাহলে দেখো শুধু এখানে চেঞ্জ হবে, আর বাদ বাকি যেটুকু আছে সম্পূর্ণ লেখা সেমই থাকবে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, শুধু এই সংখ্যাটা চেঞ্জ হবে এখানে, তাই না? এই সংখ্যাটা তো অবশ্যই চেঞ্জ হবে। এখন নিচে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তখন গণসংখ্যা বহুপদের বেলায় হবে মধ্যমান, তাহলে কি এটা চেঞ্জ হতেই পারে, তাই না? আবার অজীব রেখার সময় এখানে হবে এক্স অক্ষ বরাবর, এখানে হবে শ্রেণীর ঊর্ধ্বসীমা, শ্রেণীর কি ঊর্ধ্বসীমা, আর এই গণসংখ্যার জায়গা হবে ক্রমযোজিত গণসংখ্যা, আর বাদ বাকি সকল লেখায় সেম, কোনো সমস্যা নেই। আর শুধু আমাকে ওই যে লাল দাগ এখানে চেঞ্জ করলে পরেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো গ্রাফ পেপারে অর্থাৎ লেখচিত্রে আয়তলেখটি অঙ্কন করব। দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা লিখেছিলাম যে এখানে লেখচিত্রে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করব। তাহলে আসো আমরা গ্রাফ পেপারে আমরা দুটো অক্ষ নিয়ে নিই, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। আমি আমার এই গ্রাফ পেপারে আমি এই পাশে এই রেখাটাকে এটাকে আমি এক্স অক্ষ ধরবো। আমি এখানে এক্স অক্ষটা এঁকে নিচ্ছি। আমি এখানে কলম দিয়ে আর্ট করছি, তোমরা অবশ্যই পরীক্ষায় পেন্সিল দিয়ে আর্ট করবে। দেখো আমি এটাকে এক্স অক্ষ ধরলাম আর এই রেখাটাকে আমি ওয়াই অক্ষ ধরতেছি। যেহেতু আমাদের এই লেখচিত্রগুলোতে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, এখানে বাম পাশে কোনো কাজ নেই, অক্ষের বাম পাশে এবং নিচের দিকে কোনো কাজ নেই, আমাদের ডান পাশে উপরের দিকে কাজ, এই অর্থাৎ এই পাশে কাজ আছে, তাই আমি এই সাইডে আমি জায়গা রাখিনি, আমি এই পাশে জায়গাটা রেখে দিলাম। এখন দেখো যে এখানে এই এক্স, এটা হলো এক্স, এটা ও, আর এটা হলো এক্স অক্ষ এক্স ড্যাশ, আর এখানে আমি যদি এখানে এই এটাকে তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হলো ওয়াই ও, আর এখানে হলো ওয়াই ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ। তাহলে দেখো এক্স ও এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ। আমি এখানে বোর্ডে যখন লিখেছি তখন আমি এটা বলেছিলাম যে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করি। তাহলে এটা হলো আমার এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হলো ওয়াই অক্ষ। আচ্ছা, এখন বলেছি যে তারপরে বলেছিলাম এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা নেব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং প্রত্যেকটি ক্ষুদ্রতম বর্গগুলোকে আমরা ধরে নেব এক একক করে, মানে এক একটা ক্ষুদ্রতম বর্গের বাহু হলো এক একক। তাহলে দেখো আমরা এদিকে যেহেতু এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক, তাহলে আমরা এখানে লিখে নেব যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা লিখে আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেব যে এদিকে হলো এক্স অক্ষ বরাবর হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আবার তারপর বলেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যার এক একক। তাহলে এটা হলো ওয়াই অক্ষ, তাহলে আমরা এই পাশে লিখে দেব গণসংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি গণসংখ্যা, এটা হলো গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর মানে এক করে, এখান থেকে এই পর্যন্ত এক, এটা থেকে এই পর্যন্ত এক, তাহলে দুই, এখানে এক, এটা হলো তিন। আমরা এইভাবে আমরা লিখে নিলাম যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এখন দেখো যে এখানে আমাদের এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো, এগুলো আমাদের শুরু হয়েছে এখানে যে 10.5 থেকে শুরু হয়েছে, 10.5 থেকে 15.5, তারপরে আছে 15.5 থেকে 20.5। তাহলে আমরা এই ঘরটাকে আমি এটাকে যে 5 ঘর পরে আমি এটাকে ধরে নিলাম, এটা হলো 10.5, এটা হলো 10.5, এটাই 10.5। তারপর দেখো এর সাথে যেহেতু শ্রেণীবৃত্ত আমার 5 আছে, তাহলে এরপর এটা হলো 11.5, এটা হলো 12.5, 13.5, 14.5, 15.5, তাহলে 5 ঘর পরে হলো 15.5, তাহলে এটা হয়ে যাবে 15.5। তাহলে
এর সাথে 5 যোগ করলে এটা হয়ে যাবে 20.5, 20.5, তার সাথে 5 যোগ করলে এখানে হয়ে যাবে 25.5, তারপরে এখানে এটা হয়ে যাবে 30.5, তারপরে দেখো আমাদের সর্বশেষ 40.5 পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে লিখব যে 35.5, এটা হলো 35.5, আর এই যে এটা হলো 40.5, এটা হবে 40.5। এখন দেখো আমাদের এখানে তো শুরু হয়েছে 10.5 থেকে। দেখো আমি এখানে বলে নিয়েছিলাম যে এই 0 থেকে 10.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করেছে। দেখো এখানে তো আমরা দেখতেছি 5টা বর্গের বাহু আছে, এই হলো একটা, এই হলো একটা, এই একটা, এই একটা, এই একটা, কিন্তু আমি 5টাকে ধরে নিয়েছি কত, যে এখান থেকে 0 থেকে কত আছে 10.5 পর্যন্ত আছে। দেখো 0 থেকে 10.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, একটা বাংলা চিহ্ন দিয়ে দেবো। যেহেতু আমি কলম দিয়ে লিখেছি তাই আমি এখানে মুছতে পারতেছি না। তোমরা যেটা করবা সেটা হলো যে এখানে একটু মুছে দেবা, এখানে একটু মুছে দিয়ে এখানে এই বাংলা চিহ্নটা মানে এইরকম করে বাংলা চিহ্নটা দিয়ে দিবা। তাহলে এখানে একটু মুছে দেবা, একটু সামান্য মুছে দেবা, পেন্সিল দিয়ে যেহেতু আর্ট করবা তোমরা পরীক্ষায়, তাহলে মুছে দিয়ে এখানে একটা বাংলা চিহ্ন দিয়ে দিবা। দেখো অ্যাকচুয়ালি এরকম হলো এটা। আচ্ছা, এবার আসো যে আমরা এগুলো লিখলাম। এখন ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরেছি, যেহেতু ওয়াই অক্ষ বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি। তাহলে দেখো এখানে 1 2 3 4 5, এটা আমরা হলো এখানে লিখে দিলাম 5, এখানে লিখে দিলাম 10, এখানে লিখে দিলাম 15, এটা হলো 20, এটা হলো 25, এটা হলো 30, তোমরা চাইলে আরো লিখতে পারো, এটা হলো 35, ওপরে জায়গা থাকার সাপেক্ষে তোমরা আরো লিখবা, না লিখলেও কোনো সমস্যা নেই, আমাদের ও পর্যন্ত যাবে না। আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত, 12। আচ্ছা, এবার দেখো যে আমরা যেটা করব সেটা হলো যে এই যে যখন আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 10.5 থেকে 15.5, তখন আমার গণসংখ্যা হলো 8। তাহলে দেখো এই যে আমাদের এখানে x অক্ষ বরাবর, এখানে দেখো যে 10.5 থেকে 15.5, তখন আমাদের গণসংখ্যা হলো 8। তাহলে এই পর্যন্ত দেখো 10 5 6 7 8, এটা হলো আমাদের 8। তাহলে এটা তোমরা স্কেল দিয়ে এটাকে তোমরা দাগটা দিয়ে দিবা এখানে, এটা স্কেল দিয়ে দাগটা দিয়ে দাও, বা এই দাগটাও এখানে তোমাকে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা আয়ত লেখা অঙ্কন করতেছি, দেখো আমরা একটা আয়ত বানিয়ে ফেলতেছি এখানে। দেখো আমরা একটা কি করলাম, আয়ত বানিয়ে ফেললাম, এই হলো একটা আয়ত হয়ে গেছে। তারপরে দেখো এখানে আছে 15.5 থেকে 20.5, 15.5 থেকে 20.5, এই হলো 15.5, এই হলো 20.5। তাহলে 15.5 থেকে 20.5 যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তখন আমাদের গণসংখ্যা হলো 6। তাহলে দেখো এই পর্যন্ত হলো 5, এই যে এটা হলো 5, তারপরেরটা হলো কত, 6, এটা হলো 6। তাহলে আমরা এটা আবার করে কি করব, এই স্কেল দিয়ে আমরা এটাকে আয়ত বানিয়ে ফেলবো। দেখো স্কেল ধরে তোমরা দাগ দিবা, তা নাহলে আবার করে দেখা যাচ্ছে যে এর বাঁকা হয়ে যাবে। এই দেখো এটা একটা কি হয়ে গেছে, আয়তল হয়ে গেছে। এখন দেখো তারপরে যখন 20.5 থেকে 25.5, তখন হলো এখানে 12 হলো গণসংখ্যা। 20.5 থেকে 25.5 আমার গণসংখ্যা হলো কত, 12। তাহলে দেখো এই যে এই পর্যন্ত মানে এই 20.5 থেকে 15.5, এই হলো 10 11 12, এটা দেখো আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেল দিয়ে এই দাগটা টেনে দিবা, ঠিক আছে? তোমরা অবশ্যই স্কেল দিয়ে এই দাগগুলো টানবে। এই দেখো এটা হয়ে গেল আমার একটা আয়তক্ষেত্র। তারপরে দেখো আবার করে দেখুন 25.5 থেকে 30.5, এই যে দেখো 25.5 থেকে 30.5, এখানে আছে কত, 8 আছে। তোমরা আরেকটা কাজ করতে পারো, এইভাবে একটা একটা করে আয়ত না টেনে যদি তোমরা চাও, আমি একটা শর্টকাট দেখাই দিই, এইভাবে তোমরা টানতে পারো, আট করতে পারো। দেখো এখানে যে 25.5 থেকে 30.5, এই যে 25.5 থেকে 30.5, তখন গণসংখ্যা হলো 8। দেখো এই যে 25.5 থেকে 30.5 গণসংখ্যা 8 যেতে, এবং হলো 5 6 7 8। তুমি এটাকে স্কেল দিয়ে তুমি এটাকে আগে দাগটা দিয়ে দাও, এই 8 এখানে এই দাগটা তুমি এখানে দিয়ে দিতে পারো। তারপর দেখো কি আছে, তারপরে আছে যে 30.5 থেকে 35.5, এখানে আছে 7। তাহলে এখানে দেখো 30.5 থেকে 35.5, এখানে 7। তাহলে এই হলো 5 6 7, তাহলে এটা হলো 7, এটা হলো 7। তুমি এখানে এই 7টা
এই গণসংখ্যা হলো 7, এটাকে তুমি এভাবে একটা দাগ দিয়ে রাখো। এমনি মনে হয় ইজি হতে পারে। 35.5 থেকে 40.5 সেখানে হলো কত, গণসংখ্যা হলো 5। তাহলে দেখো আমরা এই যে 5, এই যে এটাই 5, এই হলো 5। আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দিয়ে তুমি এখন এগুলোকে আয়তক্ষেত্র বানিয়ে দাও। তাহলে বারবার আর স্কেল ধরতে হবে না, একবারে কাজ শেষ করে দিলাম। এই যে এটা করে দিলাম, আর এই যে এটা আয়তলেখ করে দিলাম। দেখো আমাদের এটাই হয়তো হলো আয়তক্ষেত্র হয়ে গেছে, এটাই আয়তলেখ হয়ে গেছে। তাহলে এটা একটা আয়ত 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 হয়েছে, এগুলোকে বলা হলো আয়তলেখ। এখন দেখো তোমরা যদি চাও যে এটাকে আমরা একটু কালার করে দিতে পারি, তোমরা পেন্সিলটা দিয়ে কালার করে দিতে পারবে এখানে। তো দেখো যে এটা আমরা এখন কালার করে দেব। তো কালার করার জন্য তোমরা এই পেন্সিলটা নিবে, পেন্সিল নিয়ে যে পাশে দেখো পেন্সিলের বেশি অংশ বের হয়ে থাকবে, এই পাশে দেখো কম বের হয়ে রয়েছে আর এই পাশে একটু বেশি আছে, তুমি এই বেশি যে অংশটা আছে সেটাকে নিচের দিকে ধরবা, সেটাকে নিচের দিকে ধরবা, ধরে এই পাশে জাস্ট বর্ডার গুলো আগে দিয়ে দিবা। দেখো বর্ডার গুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে, এই পাশে বর্ডার গুলো এইভাবে ধরে দিবা, কারণ তুমি যদি এইভাবে কালার করতে চাও তাহলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তুমি চাইলে পরে কালার এইভাবে করতে পারো, অনেক সময় নিয়েও করতে পারো। আর যদি বলো যে না আমি এইভাবে করব, দেখো ইজিলি কালার করা যাচ্ছে এখানে। তো আমি বর্ডার গুলো প্রথমে দিয়ে দিই এখানে, এই যে দেখো বর্ডার দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এই বর্ডার গুলো আমরা আগে চারপাশে আগে দিয়ে দিই, এই যে দেখো একসাথে অনেকটুকু জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, অনেকটুকু জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। এভাবে আমি বর্ডার গুলো দিয়ে দিচ্ছি, এভাবে বর্ডার গুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এগুলো দাও, এইভাবে এইভাবে বর্ডার গুলো দিয়ে দিতে পারো, এই বর্ডারটুকু দিয়ে দিতে পারো। তারপরে এটা দাও, এইভাবে দাও। তারপরে এটাকে ধরে এইভাবে দেখো অনেকটুকু জায়গার মধ্যে কালার হয়ে যাচ্ছে, অনেকটুকু জায়গার মধ্যে কালার হয়ে যাচ্ছে। দেখো এটা দিলাম, দিয়ে মাঝখানে এরকম করে দিয়ে দাও। এই যে দেখো কত সুন্দর, খুবই অল্প টাইমে আমাদের এই কালারটা হয়ে গেল, খুবই অল্প টাইমেই কালারটা হয়ে গেল। এইভাবে এইভাবে দেখো কালারটা হয়ে গেছে। আর তুমি যদি এটাকে যদি সেই এইভাবে কালার করতে চাইতে, যদি এইভাবে কালার করতে চাইতে তাহলে দেখো অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো। ঠিক আছে, তাহলে দেখো এটাই আমাদের নির্ণীয় আয়তলেখ। ঠিক আছে, আমরা এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। ঠিক আছে, দেখো আমরা এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। ওইটুকার নাম ওসি, হ্যাঁ ওইটুকার নাম ওসি, কারণ ওইটাকে এডিট করে দেব, সব ঠিক থাকবে, শুধু আমার ওই যে লাল দাগ দেওয়া আছে ওখানে গিয়ে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লিখবো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী, অঙ্কনের সারণী নিম্নরূপ, সারণী নিম্নরূপ। দেখো সারণী নিম্নরূপ। তাহলে এখানে আমরা এডিট করতে পারতাম, তো মুছে ফেলেছি যেহেতু ক্লিয়ার করার। তাহলে আবার করে লিখবো এখানে শ্রেণী ব্যক্তি, আবার লিখবো কি শ্রেণী ব্যক্তি, এটা লিখবো। তারপরে লিখবো আমরা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান বা মধ্যমান একই কথা। ঠিক আছে, তো শ্রেণীর মধ্যমান বা মধ্যমান একই কথা, তো শ্রেণীর মধ্যমান লিখে দিলাম, শ্রেণীর মধ্যমান। মধ্যমান কেউ যদি চাও যে শ্রেণীর লিখতে কষ্ট হয়ে যাচ্ছে শুধু মধ্যমান দিবা, সেটাও দিতে পারো। তারপর দেখো এখানে গণসংখ্যা, এখানে কি গণসংখ্যা। ঠিক আছে, এই হলো গণসংখ্যা। তাহলে এখানে আমাদের আছে 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, আর এখানে 36 থেকে কত 40, এটা 40 শূন্য, তাই না? আচ্ছা, তাহলে এখান দেখো এটা এটা এইভাবে আমরা কি করে দিচ্ছি, রো গুলো করে দিচ্ছি। আচ্ছা, দিলাম রো করে। এবার দেখো যে আমরা গণসংখ্যাগুলো লিখে নেই। এখানে আছে 8, এখানে 6, এখানে 12, এখানে 8, আর এখানে 7, তারপরে আছে কত 5 আছে। আমরা গণসংখ্যাগুলো দিয়ে দিলাম। এবার কি করতে হবে, আমাকে শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে, শ্রেণীর
মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কি? এই দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এই দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব। বলো তো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 13 হয়। তারপর এখানে কত হবে? 18, তাই না? 18। তারপরটা হবে 23, তারপরটা হবে 28, তারপরটা হবে 33, তারপরটা হবে কত? 38। দেখো এই হয়ে গেল আমাদের শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান। এখন যেটা করতে হবে যে এই x অক্ষ বরাবর তখন নিয়েছিলাম আমি কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই না? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন x অক্ষ বরাবর আমাকে নিতে হবে মধ্যমান বা শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান নিতে হবে। শ্রেণীর মধ্যমান নিতে হবে। শ্রেণীর মধ্যমান লিখে আমরা এবার একটা তীর চিহ্ন এভাবে দিয়ে দেব। x অক্ষ বরাবর কি শ্রেণীর মধ্যমান, y অক্ষ বরাবর গণসংখ্যা ঠিকই থাকবে। তাহলে দেখো এই যে লিখেছিলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, মানে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জায়গায় হবে কি শ্রেণীর মধ্যমান। বুঝতে পারছো? হ্যাঁ, দেখো সম্পূর্ণ কি লেখা ঠিক আছে না? সম্পূর্ণ লেখা ঠিক আছে। জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি শ্রেণীর মধ্যমান। তাহলে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে শ্রেণীর মধ্যমানের একক। শ্রেণীর মধ্যমানের এক একক। বুঝতে পারছো? তাহলে দেখো শুধু চেঞ্জ কি এখানে হয়েছে না? হ্যাঁ, আর এখানে গণসংখ্যায় ঠিক থাকবে। এই গণসংখ্যা বহুভুজের বেলায় y অক্ষ বরাবর গণসংখ্যায় হবে। বুঝতে পারছো? এখন দেখো যে আমাদের এখানে শ্রেণীর মধ্যমান শুরু হয়েছে কোথা থেকে? 13 থেকে, আর শেষ হচ্ছে কোথা থেকে? 38 থেকে। তবে এখানে আমাকে কি করতে হবে? একটা গড় আমাকে দুইটা বিন্দু এদিকে আর এদিকে বেশি নিতে হবে। দেখো আমরা এদিক থেকে এদিকে যাই, 5 করে কমে গেছে না? 23 থেকে 5 মাইনাস করলে 18 হয়। 18 থেকে 5 মাইনাস করলে 13 হয়। 13 থেকে 5 মাইনাস করলে আমাদের এখানে কত হবে? 8 হয়ে যাবে, তাই না? 8। আচ্ছা, আবার এদিক থেকে এদিক যাও, 5 করে যোগ হয়েছে। 23 এর সাথে 5 যোগ করলে 28, 28 এর সাথে 5 যোগ করলে 33, 33 এর সাথে 5 যোগ করলে 38, 38 এর সাথে 5 যোগ করলে এখানে কত হবে? 43 হয়ে যাবে। 43। দেখো আমি এটা কেন করব? আমি ধরলাম যে এটা হলো আমাদের, ধরে নিলাম যে এটা হলো আমাদের x অক্ষ, এটা হলো 13, যেটা আমার 13 এখানে আছে, তাই না? 13, তারপরটা হলো কত? 18। এটা কত? 18। তারপরটা আসলো তোমার 23। এভাবে আস্তে আস্তে ধরলাম যে এই পর্যন্ত আসলো আমার। এখানে আরো আছে, আর এটা থেকে এটা হলো 38। আর ধরলাম যে গণসংখ্যা এখানে এই যখন মধ্যমান আমার 13 তখন হলো 8। আচ্ছা, ধরলাম আমরা অনুমান করে একটু করি যে এটা 8, তারপর হলো 6, ধরলাম এটাই 6, তারপর হলো 12, আমরা এটাই 12 ধরলাম। তারপরে যেমনি হোক না কেন এরকম করে দিয়ে আমার এই পর্যন্ত আসা এখানে আসলো। দেখো আমি যদি এগুলো যোগ করে দেই, এগুলো যদি আমরা কি করে দেই? যোগ করে দেই। এই যে যোগ করে দিলাম, এটা কি বহুভুজ হলো? বহুভুজ মানে কি? ত্রিভুজ মানে কি? এই যে হলো 3টা বাহু। আচ্ছা, এইভাবে দিয়ে যদি রেখে দেই দেখেন ফাঁকা, তাহলে কি ত্রিভুজ হলো? এখানে চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ হলো 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তাই না? আচ্ছা, আমি এভাবে দিয়ে এখানে ফাঁকা রেখে দিলাম, তাহলে কি এটা চতুর্ভুজ হলো? চতুর্ভুজ হওয়ার জন্য, ত্রিভুজ হওয়ার জন্য কিন্তু আবদ্ধ হতে হবে, তাই তো? যে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে আবদ্ধ আছে? আবদ্ধ নাই। এখানে জানালা খোলা আছে, তাই না? জানালাটা কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। এবার আবদ্ধ হয়ে গেছে, তাই না? এখানে দেখো যেখানে জানালা এবং দরজা দুইটাই খোলা আছে, তাই না? তাহলে এটা আবদ্ধ নাই, তাহলে এখানে কি করতে হবে? বদ্ধ করে দিতে হবে। এখানে কি দিতে হবে? বদ্ধ করে দিতে হবে। এবার তো আমার আবদ্ধ হয়ে গেছে, তাই না? তাহলে 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ, 4 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ, 5 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ, এরকম যে বহু সংখ্যক বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে হবে বহুভুজ। কিন্তু এখানে তো আবদ্ধ হয় নাই, এই যে জানালা, এই যে দরজা খোলা, তাই না? এগুলো বন্ধ করে দিতে হবে না? এই বন্ধ করে দেওয়ার জন্য এই যে দেখো একটা বিন্দু আমার শুরুতে বেশি নিতে হবে, যেন এই জানালাটা বন্ধ হয়ে যায়। এজন্য আমি একটা বেশি নিলাম, আমি এখানে বেশি নিলাম, নাম দিলাম আমি 8। এটা কি করলাম? বেশি নিলাম। দেখো এটা যোগ করে দিলাম, একটা বন্ধ হয়েছে না? আরেকটা বেশি নিব আমরা লাস্টে 38 আছে, তারপরে একটা 43 নিব। বললাম যে এইটা হলো 43, এটা হলো কি 43। দেখো এই যে বন্ধ করে দিলাম, এবার বন্ধ হয়ে গেছে না? এটাকে বহুভুজ হয়ে গেছে না? বহুভুজ হয়ে গেছে। এটাই হলো আবদ্ধ যেহেতু হয়ে গেছে, এটাই হলো বহুভুজ। এটা হলো কি? বহুভুজ। তাহলে এই জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে?
আবার শুরুতে এটা মনে রাখতে হবে, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কি করতে হবে, শুরুতে একটা বিন্দু বেশি নিতে হবে এক্স অক্ষ বরাবর, আর শেষেও লাস্টেও কি করতে হবে, একটা বিন্দু বেশি নিতে হবে এক্স অক্ষ বরাবর। তার কোনো কোশ্চেন আছে? তার কোনো কোশ্চেন? ওকে, এবার এই হলো অবস্থা। তাহলে দেখো যে আমরা কি করলাম, আমাদের শুরু হয়েছে কোথা থেকে, যদিও আমার মধ্যমান 13 থেকে স্টার্ট, কিন্তু আমাকে এখানে 8 থেকে স্টার্ট করতে হবে, কি করতে হবে, 8 থেকে স্টার্ট করতে হবে, দুই পাশে বদ্ধ করে আবদ্ধ করে দেওয়ার জন্য। তাহলে দেখো আমরা এখানে লিখবো 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে কোন পর্যন্ত, 8 পর্যন্ত সংখ্যাগুলো আছে কোথাতে, বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? তার কোনো কোশ্চেন আছে? আমরা এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। দেখো আমরা গণসংখ্যা বহুভুজের জন্য এই সারণীটি অ্যাড করেছিলাম, এই সারণীটি তৈরি করেছিলাম। তো এখানে বলে দিয়েছিলাম আমরা যে এক্স ও এক্স ড্যাশকে ঠিক একই লেখা, যে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বিবেচনা করি। তাহলে দেখো প্রথমে আমরা এই অক্ষ দুইটা আগে এখানে আমরা অঙ্কন করে নিই। দেখো তাহলে আমি ঠিক আয়তলেখা অঙ্কনের মতোই এইটাকে আমি এক্স অক্ষ বানিয়ে নিচ্ছি, এটাকে আমি এক্স অক্ষ বানিয়ে নিচ্ছি। আর এটাকে ওয়াই অক্ষ বানিয়ে নিচ্ছি, এটা হলো ওয়াই অক্ষ। দেখো এটা হলো ওয়াই অক্ষ। তো এই এক্স ও এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ও এখানে হলো ওয়াই ড্যাশ, এগুলো বড় হাতের, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা বড় হাতের হবে, এটা অবশ্যই বড় হাতের হবে। এখন আমরা যেটা করব, এখানে বলা আছে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে শ্রেণীর মধ্যমানের একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যার একক। তাহলে দেখা যাচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমরা লিখব শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, আমরা এদিকে শ্রেণীর মধ্যমান লিখে যেটি এক্স অক্ষ বরাবর আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেব। দেখো আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, যে এদিকে শ্রেণীর মধ্যমান লিখব, আর এদিকে আমরা গণসংখ্যা দেব ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, গণসংখ্যা, এটা হলো গণসংখ্যা। দেখো গণসংখ্যা লিখে আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হলো গণসংখ্যা। এখন দেখো আমাদের, আমি বোর্ডে বলেছিলাম যে যদিও আমাদের মধ্যমান 13 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের কি করতে হবে, এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য, যেখানে আমি দেখে দিয়েছিলাম যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য এখানে আমার একটা বিন্দু বেশি নিতে হবে এক্স অক্ষ বরাবর, শুরুতে একটা আর শেষে একটা বিন্দু বেশি নিতে হবে। তাহলে দেখো আমরা এখানে ওইভাবে একটু বুঝিয়ে দিয়েছিলাম লাল কালি দিয়ে, তোমরা অবশ্যই লাল কালিটা ব্যবহার করবে না, এই তোমরা ওখানে লিখবে না, আর এখানে লাস্টে 43 এটা তোমরা লিখবে না। তাহলে দেখো আমাদের যদিও মধ্যমান শুরু হয়েছে 13 থেকে, কিন্তু আমাদের আমরা এখানে লিখবো 8 থেকে স্টার্ট লিখবো, কারণ আমাদের একটা করে বিন্দু বেশি নিতে হবে, শুরুতে একটা আর শেষে একটা বিন্দু বেশি নিতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই লাল কালি কিন্তু জাস্ট বোঝার জন্য, এটা কিন্তু কখনো সারণীতে দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে আমরা শুরু করব 8 থেকে, ধরলাম যে এটাই হলো 8, তারপর আছে 13, দেখো এটা হলো 13, তারপরটা হলো 18, তারপরটা হলো 23, দেখো 5 করে যোগ করে দাও, তারপরটা হবে এখানে হবে 28, তারপরে প্রতি বাহু আমরা প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 করে ধরেছি। তাহলে দেখো এখানে 28, 29, 30, 31, 32, 33, তাহলে দেখো এটা হয়ে যাবে কত, 33, তারপর আছে কত, 38, দেখো আমরা এখানে দিলাম 38, তারপরে যে এক্সট্রা যে বিন্দুটা সেটা আমরা এখানে নেব 43, আমরা এটা এক্সট্রা নিয়ে নিলাম, যদি আমাদের 13 থেকে আমাদের কত 38 পর্যন্ত। ওকে, এবার আসো তাহলে আমরা গণসংখ্যাটা এদিকে আমরা যেহেতু ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব, এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্যকেই আমরা 1 একক ধরে নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যার 1 একক ধরে নিয়েছি। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, দেখো 1 2 3 4 5, এটা আমরা 5 লিখে দিলাম, 6 7 8 9 10, এটা আমরা
10 লিখে দিলাম, তারপরটা হবে 15, তারপরটা হবে 20, তারপরটা 25, তারপরটা 26। যদি তোমাদের আরো জায়গা থাকে ওইদিকে এটা 30, সরি এটা হলো 30। যদি তোমাদের এদিকে আরো জায়গা থাকে তাহলে তোমরা আরো লিখে দিবে, এখানে 40, 35, 40 এরকম করে লিখে দিবে। এবার আসো যে এই যে আমাদের এখানে যেহেতু 8 থেকে স্টার্ট হয়েছে, তাহলে আমরা লিখব 0 থেকে 8 পর্যন্ত কোন সংখ্যাগুলো আছে বুঝতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা এখানে একটু মুছে দিবে, এখানে একটু মুছে দিবে, ইরেজার দিয়ে মুছে দিয়ে, যেহেতু আমি কলম দিয়ে আর্ট করছি তাই মুছবে না, মুছে দিয়ে তোমরা এখানে কি দিবা, একটা বাংলা চিহ্ন এখানে দিয়ে দিবে, বাংলা চিহ্ন দিয়ে দিবে, মানে এরকম করে বাংলা চিহ্নটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এখন এই সারণীতে এগুলো আমরা ব্যবহার করি, গণসংখ্যা এবং মধ্যমানগুলো দিয়ে আমরা এখন গ্রাফটা অঙ্কন করি। তাহলে দেখো যখন আমার মধ্যমান হলো 13 তখন গণসংখ্যা হলো 8। তাহলে দেখো এই হলো 13, তখন 8 হলো গণসংখ্যা এদিকে, এবং তো 5, 6, 7 এটা হলো 8। আমি এটা এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। তারপরে দেখো যখন আমার মধ্যমান হলো 18 তখন আমাদের গণসংখ্যা হলো 6। তাহলে দেখো এই হলো 18, তখন আমাদের 6, এই 5, এই হলো কত 6। তারপরে যখন মধ্যমান হলো 23 তখন গণসংখ্যা হলো 12। তাহলে এই 23 আমাদের 12 নিতে হবে, এবং তো হলো 10, তাহলে 11, এই হলো 12, আমরা এখানে 12 নিলাম। তারপর দেখো যে এখানে যখন 28 মধ্যমান যখন 28 তখন আমাদের গণসংখ্যা হলো 8। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে 28 তখন গণসংখ্যা 8, এবং তো 5, 6, 7 এই হলো 8। তারপর দেখো যে এখানে যখন 33 হলো মধ্যমান তখন আমাদের গণসংখ্যা হলো কত 7। তাহলে দেখো আমরা এখানে দেখবো এই 5, 6 এই হলো 7, আর এখানে যখন 33 হলো মধ্যমান তখন আমাদের গণসংখ্যা হলো 5। দেখো আমরা এখানে এই 5টা দিয়ে দিলাম। এখন দেখো তোমরা এখন যেটা করবে সেটা হলো যে তোমরা স্কেল দিয়ে এই বিন্দুগুলোকে যুক্ত করে দিবে। দেখো এটা আমি যুক্ত করে দিচ্ছি, এটা যুক্ত করে দিচ্ছি, এইভাবে এটা যুক্ত করে দেব এখানে। দেখো এটা যুক্ত করে দিলাম, এটা যুক্ত করে দিলাম, তারপরে এটাও যুক্ত করে দিলাম এখানে। দেখো এই যুক্ত করে দেওয়ার পরে এই যে দেখো এই পাশে ফাঁকা পড়ে রয়েছে, এই পাশে ফাঁকা পড়ে রয়েছে, অ্যাকচুয়ালি এই ফাঁকা দুটো বন্ধ করার জন্যই কিন্তু আমরা এই যে 8 আর এই যে 43টা আমরা নিয়েছিলাম। দেখো আমরা এই যে বোর্ডে যেটা দেখাইছিলাম সেখানেও আমরা তাই করেছিলাম। এই যে দেখো 8 আর 43 দিয়ে এটা আমরা লাল কালিতে দেখে দিয়েছিলাম যে এটা আমরা ওই ফাঁকা দুটো বন্ধ করে দেবো, কারণ আবদ্ধ হতে হবে, তো তা নাহলে তো বহুভুজ হবে না। ত্রিভুজের যেমন ওই যে এখানে দেখে দিয়েছিলাম যে ফাঁকা থাকলে পরে ত্রিভুজ হয় না, চতুর্ভুজ হয় না, ঠিক একইভাবে এখানেও আমাদের বহুভুজ হয়নি। তাই আমাদের কি করতে হবে, এই বিন্দু আর এই বিন্দুটাকে যুক্ত করে দিতে হবে। এখন এই জন্য আমরা এই পাশে একটা বিন্দু বেশি নিয়েছি, ঠিক আছে। তখন আমরা 8 আর এই বিন্দুটাকে আমরা যুক্ত করে দিই। যদি চাও যে তুমি এক টানা এরকম করে সরল রেখা দিয়ে দিতে পারো, আর যদি বলো যে না এই দুইটা তো আমরা এক্সট্রা নিয়েছি তাহলে একটু ফাঁকা ফাঁকা করে দিই, এইভাবে করে দিই, এইভাবে করে দিই, দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা যুক্ত করে দিলাম, ঠিক একইভাবে এটাও আমরা এখান থেকে যুক্ত করে দিই। এটা হলো 43, এই বিন্দুটাকে আমরা এখানে যুক্ত করে দেই, দেখো কি হয়, এটা হয়ে যাবে এটা এটা। এই দেখো আমাদের গণসংখ্যা বহুভুজটি অঙ্কন হয়ে গেছে। দেখো এটার মতো করে আমাদের এই সারণী অনুযায়ী আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন হয়ে গেছে। এখন দেখো যদি তুমি চাও যে আবার কালার করে দিবা, তাহলে আবার করে পেন্সিলটা নিবা। তোমরা যদি চাও যে এইভাবে করে পেন্সিলটা কালার করতে পারো, তবে এতে সময় লাগবে বেশি। তো আমি যেটা ফলো করতে বলবো, এই পাশে বেশি একটু অল্প পরিমাণ বেরিয়েছে, এই পাশে বেশি বেরিয়েছে, আমি এটাকে নিচের দিকে দৌড়ে বেশি পরিমাণটা এই যে জাস্ট প্রথমে আমরা এই সাইডে দেখো সাইডে আমরা সাবধানতার সাথে বাইরে না যায় আমি এই কালার করে দিলাম, এখানে কালার করে দিলাম। দেখো তারপরে এটা কালার করব, জাস্ট সাইডগুলো প্রথমে দেই, সাইডগুলো, তারপরে এই সাইডটা কালার করলাম, তারপরে এটা কালার করে দিলাম, শুধু সাইডগুলো জাস্ট সাইডগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রথমে কালার করে। তারপরে এখান থেকে দেখো একসাথে অনেকটুকু জায়গার মধ্যে কালার হয়ে যাচ্ছে, কালার হচ্ছে এইভাবে। তারপরে এখন দেখো আমি এটাকে যদি এই পাশে এই পুরা সাইডটাকে কালার করে দিই, দেখো একসাথে অনেকটুকু জায়গার মধ্যে কালার হয়ে যাচ্ছে, দিলাম, দিয়ে মাঝখানে উড়াধরা এইভাবে দাগ দিয়ে দাও। এই দেখো কত সুন্দর, অল্প টাইমে আমাদের সম্পূর্ণ কি হয়ে গেছে, দেখো সম্পূর্ণই আমাদের কালার হয়ে গেল। এটা আমাদের এই গণসংখ্যা
বহুভুজ। তাহলে আমরা এখন অজীব রেখা অঙ্কন করব, তাই না? অজীব রেখা অঙ্কন করব। দেখো সবই ঠিক থাকবে এখানে, এটাও ঠিক থাকতো, কিন্তু একটু এডিট করে দেই। হ্যাঁ, একটু এডিট করে দেই। এখানে লিখবো গণসংখ্যা আর ওখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। ওখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এগুলো এই হবে, এই গণসংখ্যাটা এখানে লিখে দেব। আচ্ছা, আমরা এখন এখানে লিখি যে অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। অজীব রেখা, অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। তাহলে এটা হয়ে যাবে গণসংখ্যা, এটা হয়ে যাবে কি গণসংখ্যা। তাহলে এগুলো এখানে পাঠিয়ে দেই, 8 6 12 8 7 আর কত 5। আর এটা হয়ে যাবে ক্রমযোজিত গণসংখ্যা। এটা হয়ে যাবে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আয়ত লেখের বেলায় অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বেশি যোগ করতে হয়। এই দুটো তো থাকবেই, গণসংখ্যা আর এটা। আর কি বলে গণসংখ্যা বহুপদের বেলায় মধ্যমানটা অ্যাড করতে হবে। আর এখানে অজীব রেখার সময় ক্রমযোজিত গণসংখ্যা যুক্ত করতে হবে। তাহলে আমি এখানে লিখবো ক্রমযোজিত যোজিত গণসংখ্যা, গণসংখ্যা। তো দেখো ক্রমযোজিত গণসংখ্যা 8 আছে, এখানে 8 হবে। 8 আর 6 যোগ করে কত হবে? এখানে 14 হবে, তাই না? 14 আর 16 যোগ 14 আর 12 যোগ করলে কত হবে? 26। 26 আর 8 যোগ করলে কত হবে? 34। 34 আর 7 41। 41 আর 5 কত হবে? 46। এই হলো 30। বুঝি নাই? তাহলে দেখো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর এবার নিতে হবে শ্রেণীর ঊর্ধ্বসীমা। x অক্ষ বরাবর কি নিতে হবে? শ্রেণীর ঊর্ধ্বসীমা নিতে হবে। x অক্ষ বরাবর আমরা নিব শ্রেণীর ঊর্ধ্বসীমা, শ্রেণীর ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা নিব, শ্রেণীর ঊর্ধ্বসীমা। আর y অক্ষ বরাবর নিব ক্রমযোজিত গণসংখ্যা। কি নিব? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত, এটা ক্রম মানে ক্রমযোজিত, গণতে হলো গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নিব আমরা y অক্ষ বরাবর। বুঝতে পারছো? তাহলে তখন আর আমাদের এগুলো থাকবে না, তখন আর এগুলো থাকবে না, তখন এগুলো থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন দেখো এই যে বলেছিলাম x অক্ষ বরাবর নিব ক্রমজ অক্ষ বরাবর নিব শ্রেণীর ঊর্ধ্বসীমা, শ্রেণীর ঊর্ধ্বসীমা, শ্রেণীর ঊর্ধ্বসীমার ঊর্ধ্বসীমার 1 একক। তাহলে দেখো সব লেখা কি ঠিকই আছে না? সব লেখা ঠিক আছে। x x ড্যাশ কি x অক্ষ, y y ড্যাশ কি y অক্ষ বিবেচনা করি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতিবন্ধ দৈর্ঘ্য শ্রেণীর ঊর্ধ্বসীমা, জাস্ট এখানে চেঞ্জ হয়ে গেছে, ঊর্ধ্বসীমার একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহু দৈর্ঘ্যকে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে একটু অ্যাড হয়ে যাবে কি ক্রমযোজিত গণসংখ্যার 1 একক। তাহলে এখানে হবে ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যার, গণসংখ্যার 1 একক। ঠিক আছে? আর সব ঠিক আছে। এবার দেখো, এবার শ্রেণীর ঊর্ধ্বসীমা। দেখো তো এটা একটা শ্রেণী, এই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 15। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা 20। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা 20। তাহলে এগুলোই হওয়ার কথা না? ওই হিসাবে কি এটাই হওয়ার কথা না? এটাই হওয়ার কথা। তাহলে ধরো যে এটাই হলো আমার ঊর্ধ্বসীমা, এটা হলো 15, এটা হলো কি 50, তারপরটা হলো 20, তারপরটা হলো 25, এটা হলো 25, তারপরটা হলো কত 30, তারপরটা কত 35, তারপরটা হলো 40। মানে এগুলো হলো ঊর্ধ্বসীমা, x অক্ষ বরাবর ঊর্ধ্বসীমা। যখন ঊর্ধ্বসীমা যখন 15 তখন আমার ক্রমযোজিত গণসংখ্যা কত? 8, এটা হলো 8। আবার ঊর্ধ্বসীমা যখন 20 তখন ক্রমযোজিত গণসংখ্যা কত? 14। ধরলাম যে এখানে 14, ধরলাম যে এটা 14। তারপরে যখন 25 যখন ঊর্ধ্বসীমা তখন কত? 26 হলো ক্রমযোজিত গণসংখ্যা। মানে এদিক হবে, তাই তো? তাহলে দেখো আমাদের এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে, এটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত হচ্ছে, এরকম ভাবে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এখানে ফাঁকা পড়ে থাকতেছে না, এখানে ফাঁকা পড়তেছে না, এই ফাঁকাটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে কি করবো? একটা বিন্দু এখানে বেশি নেব, একটা বিন্দু এখানে কি করবো? বেশি নেব। সেটা কি? সেটা হলো যে এই যে দেখো এখানে 25
সেখান থেকে 5 কমলে পরে কত হয় 20 থেকে 5 মাইনাস করলে 15, তার 15 থেকে তার 5 মাইনাস করলে এখানে কত হবে 10 থেকে আমরা দিতে পারি। কেউ চাইলে পরে 11 থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট আমার এখানে ফাঁকাটা বন্ধ হলেই হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে একটা বিন্দু আমরা শুরুর দিকে বেশি নিলাম, তো ধরলাম যে এটা হলো 10, এটা কি দিলাম আমরা যোগ করে দিলাম, বুঝতে পারছো? তাহলে এই কাজটুকু আমাদের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই অজীব রেখা অঙ্কন করার জন্য শুরুতে আমি একটা বিন্দু কি করবো x অক্ষ বরাবর বেশি নেব, আর গণসংখ্যা বহুপদের বেলায় শুরুতে এবং শেষে দুইটা বিন্দু আমি কি করবো বেশি নেব, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, তাহলে যদিও উচ্চ সীমা, প্রথম উচ্চ সীমাটা হলো 15, কিন্তু আমরা 10 থেকে অ্যাকচুয়ালি শুরু করেছি, তাই আমরা এখানে লিখবো যে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আছে, বুঝতে এখানে কি করা হয়েছে ভাঙা চিহ্ন ব্যবহার করা আছে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আমরা এখন অজীব রেখা অঙ্কন করব। দেখো এই অজীব রেখার জন্য আমরা এখানে যে বোর্ডে যে সারণীটা অঙ্কন করেছিলাম সেটা হলো এই সারণী, আর এখানে দেখো লেখচিত্রটা হলো এটা, যে ঠিক বরাবর আয়তলেখ গণসংখ্যা বহুভুজের সময় যে যা লিখেছিলাম সেগুলোই আছে, জাস্ট আমাদের চেঞ্জ হয়েছে এই যে এখানে যে শ্রেণীর ঊর্ধ্বসীমা, আর এখানে আছে কত ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, এই জাস্ট এই লেখাটুকু চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস, এখানে আয়তলেখটা হবে না, আমার এটা কারেকশন করতে আমি ভুলে গেছিলাম, যে এখানে হবে কি যে গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করি। আচ্ছা যাই হোক, এখন দেখো যে আমরা এখন যেটা করব সেটা হলো যে x ড্যাশ কে x অক্ষ এবং y ড্যাশ কে y অক্ষ, আমরা এখন অক্ষগুলো আগে প্রথমে অঙ্কন করে নিই। তাহলে দেখো প্রথমে আমরা অক্ষগুলোকে এখানে আট করে নিচ্ছি। তাহলে আমরা আগের দুইটার মতোই এটাকে আমরা x অক্ষ ধরে নিলাম, x অক্ষ, এটা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আট করবে, তাহলে দেখো এটা হলো x অক্ষ, x অক্ষ এটা, আর এটা হবে y অক্ষ, এটাকে আমরা y অক্ষ ধরে নিচ্ছি। দেখো যে এটা হলো y অক্ষ, তাহলে আমরা যদি আরেকটু এদিক দিয়ে দেই তাহলে এটা হলো y অক্ষ, তাহলে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে এরো চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে তাহলে দেখো আমরা এখন নাম দেই, এটা হলো x, এটা হলো o, এটা হলো x ড্যাশ, আর এটা হলো y ও এখানে হলো y ড্যাশ। তাহলে দেখো আমাদের x অক্ষ আর y অক্ষ আমরা পেয়ে গেছি। দেখো আমাদের এখানে আমরা লিখেছিলাম বোর্ডে যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে শ্রেণীর উচ্চ সীমার এক একক, তাহলে দেখো আমরা এখানে লিখব শ্রেণীর উচ্চ সীমা, আমরা x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা ব্যবহার করব, তাই আমরা এখানে একটু লিখে নেব শ্রেণীর উচ্চ সীমা, এটা লিখে দিয়ে উপর একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, মানে এদিকে হলো শ্রেণীর উচ্চ সীমা। আবার এই y অক্ষ বরাবর লিখেছিলাম, দেখো যে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে ক্রমযোজিত গণসংখ্যার এক একক, তাহলে আমরা এখানে লিখে নেব যে ক্রমযোজিত গণসংখ্যা, এদিকে আমরা লিখে নেব ক্রমযোজিত গণসংখ্যা। দেখো গণসংখ্যা আমরা এখানে লিখে নিলাম, লিখে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, যেটি হলো ক্রমযোজিত গণসংখ্যা। তারপর কি করেছিলাম, তারপর বলেছিলাম যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে শ্রেণীর উচ্চ সীমার এক একক, তাহলে এখানে প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গের বাহু মানে এক করে, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে ক্রমযোজিত গণসংখ্যার এক একক, তাহলে এই y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো এক একক করে ধরে আমরা কি করব, এখানে লেখা আছে আয়তলেখ, কিন্তু এটা হয়ে যাবে কি যে অজীব রেখা অঙ্কন করি, এটা কি হবে অজীব রেখা অঙ্কন করি। ওকে, তাহলে দেখো যে আমরা তাহলে আমাদের এখানে যদিও আমাদের উচ্চ সীমাটা শুরু হয়েছে এই যে 15 থেকে 15, 20, 25, 23, 30, 25, 30, তারপর হলো কত 35, তারপর হলো 40, আমরা
শুরু করব কোথা থেকে 10 থেকে আমি এখানে বলে দিয়েছিলাম এই যে এখানে দেখো বলে দিয়েছিলাম যে আমরা 10 থেকে শুরু করব এখানে আমরা বলে দিয়েছি তাহলে দেখো আমরা 10 থেকে এখানে শুরু করে দিই তাহলে দেখো এটা হলো 10 10 তারপরে আছে কত 50 10 এর পরে আছে 50 15 10 এর পরে আছে 15 তারপরে হলো 20 তারপরে কত 25 তারপরে এখানে 30 তারপরে এখানে আছে 35 তারপরে আছে কত 40 এখানে কত আছে 40 আর এখানে 0 থেকে এই যদিও 5টা ঘর আছে এখানে 5টা বাহু আছে এখানে আমরা এখানে 0 থেকে 10 পর্যন্ত আছে বুঝাতে এখানে আমরা কি করব ভাঙা চিহ্ন দিয়ে দেব তোমরা অবশ্যই একটু মুছে তারপর ভাঙা চিহ্নটা দিবা যেন এই দুটার মাঝে একটু ফাঁকা থাকে দেখো এখানে ঠিক আছে ফাঁকা আছে ওকে আর এদিকে প্রতি বাহু দৈর্ঘ্যকে আমরা y অক্ষ বরাবর আমরা 1 করে ধরেছি তাহলে এটা হলো 5 এটা হলো 10 এটা হলো 15 এটা হলো 20 তারপরে কত 25 এটা হবে 25 এটা হলো 30 তারপরে কত 35 এটা হলো 40 তারপরে কত 45 তারপরে কত আছে কত হবে এখানে হবে 50 তারপর 55 আরো থাকলে পরে আরো তুমি লিখতে পারো এখন আমরা দেখো এই সারণীটাকে কাজে লাগাবো দেখো যখন আমার উচ্চ সীমা শ্রেণীর উচ্চ সীমা 15 তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হলো 8 তাহলে দেখো এ হলো 15 তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হলো 8 তাহলে দেখো 5 6 7 এ হলো 8 এটা তারপর দেখো যখন আমাদের উচ্চ সীমা 20 তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হলো 14 তাহলে দেখো এই যে 20 এটা হলো শ্রেণীর উচ্চ সীমা 20 আর এখানে হবে 14 তাহলে এখানে আছে 10 11 12 13 এই হলো কত 14 তারপর দেখো যে যখন আমার উচ্চ সীমা 25 তখন হলো ক্রমযোজিত গণসংখ্যা 26 তাহলে দেখো 25 হলো উচ্চ সীমা 26 তাহলে এই পর্যন্ত হলো 25 এই যে দেখো 25 আছে এখানে এই হলো 26 এই হলো 26 তারপরে দেখো যে এখানে আছে যে যখন আমাদের উচ্চ সীমা হলো 30 উচ্চ সীমা হলো 30 তখন হলো আমার ক্রমযোজিত গণসংখ্যা হলো কত 34 তখন 34 তাহলে দেখো এই হলো 30 আমরা 34 পর্যন্ত যাব তাহলে দেখো এই যে 30 এর সময় 34 এবং 30 31 32 33 এই হলো 34 এই হলো কত 34 তারপরে যখন আমার উচ্চ সীমা 35 তখন ক্রমযোজিত গণসংখ্যা হলো 41 তাহলে দেখো এই হলো 35 উচ্চ সীমা তখন 41 এই যে এই পর্যন্ত হলো 40 এই পর্যন্ত হলো 40 আর এই যে হলো 41 তারপরে দেখো যে এখানে যখন উচ্চ সীমা হলো 40 তখন এখানে ক্রমযোজিত গণসংখ্যা হলো 46 এই হলো আমাদের উচ্চ সীমা হলো 40 তখন আমাদের এখানে হবে 46 এই পর্যন্ত হলো 45 এটা হলো 45 এটা এই যে 45 এই হলো 46 দেখো আমরা এখন এগুলো কি করে দেব যোগ করে দেব আমরা এখন স্কেল দিয়ে যোগ করে দিব ঠিক আছে তাহলে আসো আমরা এটাকে যোগ করে দেই এই যে দেখো এটা যোগ করে দিলাম তারপরে এটা যোগ করে দিচ্ছি এটা যোগ করে দিচ্ছি আর এটা যোগ করে দিচ্ছি তারপরে এটা যোগ করে দেই এটা যোগ করে দিই দেখো আমাদের এটা যোগ করে দিলাম এখন দেখো এই যে এখানে গ্যাপটা থেকে গেল এই গ্যাপটা পূরণ করার জন্যই অ্যাকচুয়ালি আমরা কি করেছিলাম এই যে এখানে এই যে একটা বিন্দু শুরুতে আমরা বেশি নিয়েছিলাম যদি আমাদের উচ্চ সীমা শুরু হয়েছে কোথা থেকে 15 থেকে আমরা এখানে একটা 10 নিয়েছিলাম এখানে x অক্ষ বরাবর একটা 10 নিয়েছিলাম এই গ্যাপটা পূরণ করার জন্য তাহলে আমরা এটাকে স্কেলটাকে ধরে এখানে 10 বিন্দুর সাথে এটা স্কেল দিয়ে ধরে এটাকে তুমি যদি চাও যে এক টানাতে দিবা দিয়ে দিতে পারো আর যদি বলো যে না একটু ভেঙে ভেঙে দিই কারণ এটা তো আসলে কি এই এর অংশ না আমরা এখানে ফাঁকাটাকে গ্যাপটাকে পূরণ করার জন্য দিয়েছি তাহলে আমরা এটাকে আমরা একটু ফাঁকা করে রেখে দিলাম এটা ভালো খারাপ না চাইলে তুমি এরকম করে একটা রেখায় দিয়ে দিতে পারো রেখা এক টানে দিয়ে দিতে পারো বুঝতে পারছো এটাই হলো আমাদের নির্ণীয় অজীব রেখা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো আমি বলেছিলাম যে এক সারণীতে আমরা কি করব যে এই চ্যাপ্টারের
80% শেষ করে দেব। ঠিক আছে, আমি বলেছিলাম যে এটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের 80% কি করে দেব, শেষ করে দেব। ঠিক আছে, দেখো 80% শেষ হয়ে গেল।